যে এই দলটির সঙ্গে আমার যে পরিচয়, সেই পরিচয় এরশাদ জামানার শুরু থেকে। এবং আমি যখন সংবাদপত্রে ছিলাম সেই ৮৬-৮৭ সনে, তখন এরশাদ সাহেবের সঙ্গে যেভাবে সম্পর্ক ছিল, তার অনেক মন্ত্রী এমপিদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তখনকার শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, টিএনটি মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, তারপরে স্পোর্টস মন্ত্রী ছিলেন আবুল খায়ের চৌধুরী সাহেব, এরকম সবাই এমপিদের মধ্যে অনেক প্রভাবশালী এমপিদের সঙ্গে, মানে আসলে জাতীয় পার্টি যেভাবে আমরা এখন স্বৈরাচার বলি, ওটা তাদের আর একটা চরিত্র। কিন্তু তার যারা মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, বিশেষ করে যারা সিনিয়র পর্যায়ের ছিলেন, তাদের যে প্রো পিউপিল অ্যাক্টিভিটিস ছিল, ওটা আমি আসলে পরবর্তী কোনো জমানাতে দেখিনি। ১৯৮৬-৮৭ সনে জাতীয় পার্টির মন্ত্রীদের, বিশেষ করে যারা পলিটিক্যালি খুব ম্যাচিউর ছিলেন, তাদের বাসা, সেটা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, শেখ শহীদুল ইসলাম বলেন, কাজী ফিরোজ রশিদ বলেন, তো তাদের বাসাটা বা বাড়িটা, সরকারি বাড়িটা যেভাবে উন্মুক্ত ছিল জনগণের জন্য, এটা ৯১ পর থেকে আজ অবধি ওইরকম কোনো মন্ত্রী বাড়ি ওইভাবে আমি দেখিনি। যারা কাজী ফিরোজ রশিদকে চিনেন, তিনি যে বাড়িতে থাকতেন মিন্টু রোডের, বেইলি রোডের, তার অনেকগুলো পাখি ছিল এবং তিনি সেই গভীর রাত পর্যন্ত বসে থাকতেন এবং তার দরজা খোলা থাকতো। যে কোনো মানুষ যে কোনো সময় তার রুমে ঢুকতে পারতেন এবং ঢুকলে একটু চা খাওয়া যেত, বিস্কুট খাওয়া যেত, কথা বলা যেত, বসা যেত। ঠিক এখন যেভাবে মন্ত্রী এমপিদের সামনে কাচুমাচু, ওইরকম দেখিনি। আবার সচিবালয়ে গিয়েও অনেক মন্ত্রীদের সঙ্গে আমরা, ধরেন আমাদের একটা পরিচয় ছিল, আমাদের কথা আলাদা, অন্য যারা সাধারণ মানুষ তারা যেভাবে মন্ত্রীদের রুমে ঢুকতেন, ঠিক ওইভাবে আসলে পরবর্তী জমানাতে আমি দেখিনি। আবার কর্মজীবনে যখন আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম, তখন তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এরশাদ সাহেবের সঙ্গে ওই যে ৮০ দশকের সম্পর্ক, সেটা ছিল। আবার সংসদ সদস্য রূপে তাদেরকে আমি আমার সহকর্মী রূপে যাদেরকে পেয়েছি, ইনক্লুডিং এরশাদ সাহেব। তো এরশাদ সাহেব বলতে গেলে প্রতি সপ্তাহে ২-৩ বার করে ওনার সঙ্গে আমার কথা হতো, দেখা হতো, সাক্ষাৎ হতো, খুবই স্নেহ করতেন। ফলে কি হলো, স্বৈরাচারী দেশের ক্ষতি করেছেন, তারপর তাদের ব্যক্তিগত জীবন, এইগুলো একদিকে, আর ব্যক্তিগত সম্পর্কটা অন্যদিকে। এই জন্য আলোচনা না করে পারা যায় না। দ্বিতীয়ত, যখন চতুর্মুখী সংঘাত, জাতীয় পার্টি, একদিকে হোসেন মোহাম্মদ এরশাদ, অন্যদিকে জিএম কাদের, আর একদিকে রওশন এরশাদ, আর একদিকে তার আর এক স্ত্রী বিদিশা এরশাদ, আমরা যারা বাইরে লোক আছি, যাদের লেখালেখি, টক শো, বিভিন্ন কারণে জনমত গঠন করার একটা সুযোগ আছে, তাদের মধ্যে আমার যতটুকু আছে আমি সেটা দিয়ে সবসময় জিএম কাদেরকে সমর্থন করেছি। এর কারণ হলো, জাতীয় সংসদে যখন তার সঙ্গে আমার দেখা হতো, কথা হতো, আই ফাউন্ড হিম অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যান। তাকে অনেস্ট মনে হতো। পরবর্তীতে আবার আমরা বাইরে অনেক সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। তো তিনি যে আচরণ করতেন, কথাবার্তা বলতেন, এরশাদ সাহেব আমার প্রতি যেভাবে আন্তরিক ছিলেন, ওনার মধ্যে ঠিক সেই আন্তরিকতাটা দেখতাম। ফলে কি হলো, মানে তার সম্পর্কে আমার একটা অতি উচ্চ ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে তার জীবনে বেশ কয়েকবার সুযোগ এসেছে, বিশেষ করে ২০২৪ সনের নির্বাচনটা অ্যাভয়েড করার তার যথেষ্ট সুযোগ ছিল, যেটা সে করেনি। না করে সে ভারতের কথা মতো যখন সে সেখানে গেলেন শেখ হাসিনার সঙ্গে, তার যুক্তি ছিল ভারত বলেছে, আর দ্বিতীয় যুক্তি ছিল যে তিনি যদি না যান তাহলে শেখ হাসিনা রওশন এরশাদকে ডেকে নেবেন এবং তার পার্টি ভাঙনের মুখে পড়বে। এই যুক্তিতে তিনি সেখানে গেছেন, যেটা আমরা যারা জিএম কাদেরকে ভালোবেসেছি এবং যারা জাতীয় পার্টিকে এই ভালোবাসার কারণে তাদের কে নিয়ে অনেক সময় পজিটিভ কথা বলেছি, নেতিবাচক সমালোচনা করেছি, সবকিছু করেছি, বিষয়টা আসলে আমি অন্তত মানতে পারিনি। ফলে তখন থেকে আসলে আমি জিএম কাদের সাহেবের সমালোচনা করে আসছি, খুবই নিষ্ঠুর সমালোচনা করে আসছি, যা জিএম কাদেরকে নিঃসন্দেহে আহত করেছে, তার যারা প্রতিপক্ষ তাদেরকে আন্দোলিত করেছে, তাদেরকে খুশি করেছে।
এরপর থেকে জিএম কাদের সাহেবের সঙ্গে আমার আসলে আর দেখাও হয়নি, কথাও হয়নি। এর মধ্যে তিনি যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন, ইমেজ হারিয়েছেন, তার পার্টির মধ্যে তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার সম্পর্কে যে সকল বদনাম দুর্নাম এই 24শে নির্বাচনের পরে শুনে আসছি, সেটা তার চারিত্রিক স্খলঙ্ঘন, তার অর্থনৈতিক অসততা, ব্যক্তিত্বের দুর্বলতা এবং ব্যক্তিগত লোভ এবং লালসা, যেটা 2024 সনের আগে আমি আসলে কল্পনাও করতে পারিনি। এনিওয়ে, তারপর আমার কাছে মনে হয়েছে যে এই দলটি এখনো পর্যন্ত এরশাদের নামের কারণে উত্তরবঙ্গের অনেকগুলো এলাকাতে বেশ জনপ্রিয় এবং সেখানে ভালো প্রার্থী দিলে জাতীয় পার্টি একটা ভালো ভোট পেয়ে পাশ করে আসতে পারে। তো তিনি নির্বিবাদ ক্ষমতার অধিকারী হওয়ার পর, অর্থাৎ রওশন এরশাদকে পরাজিত করার পরে 2024 সনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তিনি অতিমাত্রায় ক্ষমতাধর, অতিমাত্রায় বিশ্বাসী হয়ে পড়েন, আত্মবিশ্বাসী হয়ে পড়েন এবং যখন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হন এবং শেখ হাসিনাও একটা সময় তার প্রতি খুব রাগ ছিল, পরে আবার তিনি দেখলেন যে বিকল্প নাই, তখন তাকে তিনি আবার প্রমোট করা শুরু করলেন ইনস্টেড অফ রওশন এরশাদ। এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের পরে সব মানুষের ক্রোধ গিয়ে এই জিএম কাদের এবং তার পরিবারের উপর পড়লো। তো কিছু কিছু মানুষ আমরা চেয়েছি যে না থাকুক, জাতীয় পার্টি থাকুক, তার বিচার হোক, কিন্তু জাতীয় পার্টির উপর যেন কোনো মব তৈরি করা না হয়। তো সেইভাবে জাতীয় পার্টি টিকে আছে এবং বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে। জিএম কাদের সাহেব সাহস দেখিয়েছেন, আমি প্রশংসা করেছি, কিন্তু হাল আমলে এসে তিনি অল অন এ সাডেন তার দলটিকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন। এমনিতে দলের যারা শীর্ষ নেতা রয়েছেন, কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে শহীদুর রহমান ট্যাপা, আবু হোসেন বাবলা, এরা এই ঢাকার রাজনীতিতে খুবই শক্তিশালী এবং তাদের যে শক্তিমত্তা এবং অর্থবিত্ত, এটা বিএনপি আওয়ামী লীগের যে কোনো নেতার চেয়ে কোনো অংশে কম নয়। এখনো তাদের বিরুদ্ধে হয়তো মামলা আছে, পালিয়ে আছে, কিন্তু পল্টন এলাকাতে যদি ট্যাপা, শহীদুর রহমান ট্যাপা, তিনি চান যে একটা ঘটনা ঘটাবেন, এখানে তার লোক আছে, জন আছে, টাকা আছে এবং এই পল্টন, পুরা পল্টন যে এলাকাতে জাতীয় পার্টির অফিস, নয়া পল্টন এলাকাতে আসলে মির্জা আব্বাস বলেন, অন্যান্য যারা বলেন, তারা আসলে ওনার সাথে গন্ডগোল করতে চাইবেন না, গন্ডগোল করতে চাইবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ক্যাডার বেশি, কিন্তু শহীদুর রহমান ট্যাপার একটা অবস্থা আছে। আবার পুরনো ঢাকার বিশেষ করে সায়দাবাদ থেকে শুরু করে ডেমরা এই অঞ্চলে বাবলা, আবু হোসেন বাবলা, তার যে ক্ষমতা, এখন সেই ক্ষমতাতে ধরে নবিউল্লাহ নবী বলেন বা ওখানে দৌড় সালাউদ্দিন বলেন, বিএনপির দৌড় সালাউদ্দিন বলেন বা ইশরাক বলেন, তাদের কারোর চাইতে এখনো পর্যন্ত আবু হোসেন বাবলার ক্ষমতা কোনো অংশে কম নয়। আর পুরো ঢাকার শহরে এখন ধরেন বিএনপির যারা গ্র্যান্ড মাস্তান আছে, তারা কিন্তু পুরো ঢাকার শহরে ওইভাবে গলিতে গলিতে মাস্তানি করার মতো অবস্থা তাদের নেই। মানে অ্যাজ এ হোল্লা, যেমন ধরেন একটা এলাকাতে নীরব সাহেব আছেন, তিনি নিয়ন্ত্রণ করছেন, আরেকটি এলাকাতে এরশাক নিয়ন্ত্রণ করছেন, আরেকটি এলাকাতে নবিউল্লাহ নবী, ওই যে মিরপুরে আমিনুল আছে, ফুটবলার আমিনুল, সে নিয়ন্ত্রণ করছে। তারপরে ধানমন্ডিতে নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, রবিউল, তারা দুজনে ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকা নিয়ন্ত্রণ করছে, এভাবে আলাদা। কিন্তু অ্যাজ এ হোল পুরো ঢাকার একটা গ্র্যান্ড যে আন্ডারওয়ার্ল্ড, এটা নিয়ন্ত্রণ, যেটা একটা সময় এই কাজী ফিরোজ রশিদরা করতেন, মোস্তফা মহসিন মন্টুরা করতেন, হেমায়েতুল্লাহ আওরঙ্গরা করতেন পুরো ঢাকা শহরের যে কোনো জায়গাতে। তো সেই দিক থেকে এখনো পর্যন্ত একেবারে হাতি মরে গেল লাখ টাকা, বাঘ মরে গেল বিড়াল তারে খোঁচা দিতে পারে না। তো কাজী ফিরোজ রশিদের এখনো ওই ক্ষমতাটা রয়ে গেছে। একইভাবে যদি আপনি রুহুল আমিন হাওলাদারের কথা চিন্তা করেন, তিনি সেই পুরো শিল্প অঞ্চলে তেজগাঁ থেকে শুরু করে একেবারে টঙ্গী, গাজীপুর পর্যন্ত সেই স্বাধীনতার পরে, মানে স্বাধীনতার পর থেকে একেবারে আজ অবধি, এখন দাপট দেখাচ্ছেন না, কিন্তু আমি যদি ধরি উনার মন্ত্রী হওয়া পর্যন্ত, এরশাদের জমানা পর্যন্ত এই পুরো এলাকায় তার চেয়ে বড় মাস্তান কেউ ছিল না। তো তিনি গাজীপুরের ওই অঞ্চল থেকে শুরু করে পুরো শিল্প অঞ্চলের যে শ্রমিক রাজনীতি, তার সঙ্গে অস্ত্রবাজি, মাস্তানি, গুন্ডামি এবং এর সঙ্গে সঙ্গে আবার টাকা পয়সা। এখানে রুহুল আমিন হাওলাদারকে যদি আপনি দাদা ধরেন,
দাদা ধরেন অভিজ্ঞতার দিক থেকে এখন যারা মাস্তানি করছেন তাদের এখনো দুধ দাঁত উঠে নাই, উনার দাঁত পড়ে গেছে, থুরথুরে বুড়ে হয়ে গেছেন। দাদা যদি ধরেন আর তার প্রতিদ্বন্দ্বী এখন যদি ধরেন এই সমস্ত এলাকাতে যারা মাস্তানি করছেন, গাজীপুরে, টঙ্গীতে, তারপরে সাভারে, তারপরে তেজগাঁতে, উত্তরাতে, এই সমস্ত এলাকাতে যারাই কাজ করছেন তারা রুহুল আমিন হাওলাদারের তুলনায় অবোধ শিশু, ইনফ্যান্ট, দুধ দাঁত এখন পর্যন্ত ওঠেনি। তো গেল এই রুহুল আমিন হাওলাদার, এই কিছুর কথা বললাম। তো এদের মতো লোককে এবং রুহুল আমিন হাওলাদার শুধু এই এলাকা না, সেই ঢাকার মাস্তানি আবার সে বরিশাল পর্যন্ত নিয়ে গেছে, বরিশালের মাস্তানি পটুয়াখালী পর্যন্ত নিয়ে গেছে, পটুয়াখালীর মাস্তানি সে সেই যাকে বলা হয় কুয়াকাটা পর্যন্ত নিয়ে গেছে। এবং যেখানে যেভাবে দরকার, যেখানে গালি দরকার, যেখানে গলা টিপা দরকার, যেখানে হ্যান্ডশেক করা দরকার, যেখানে বুক মিলানো দরকার, তো সব কাজই তিনি করছেন যাকে যেভাবে দরকার। এবং বিশেষ যে পলিটিক্স, তো এখনো পর্যন্ত জাতীয় পার্টির এই যে কয়জন নেতার নাম বললাম, এই সমপর্যায়ের নেতা বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই। এখন এই নেতাদেরকে জাস্ট বিড়াল বানিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে জনাব জিএম কাদের এই সময়টাতে যে ঝুঁকি নিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই লোকগুলো খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র। এর কারণ হলো তারা ডিজিএফআই চিনে, তারা এনএসআই চিনে, তারা জেলখানা চিনে, তাদের সবারই কারো কারো শত কোটি, কারো কারো হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে। এই ঢাকা শহরে হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে, তাদের ক্যাডার আছে, অস্ত্র আছে, তারা অস্ত্র চালাতে জানে, লাইসেন্স করে অস্ত্র চালাতে জানে, এমনকি বোমা মারতে, জর্দাজি ডিব্বা কিভাবে বানাতে হয়, হ্যাঁ, সেই মুনসিল দিয়ে, পটাশ দিয়ে কিভাবে বোমা বানাতে হয়, সেই বোমা আবার কিভাবে কার গায়ে মারতে হয়, এইগুলোর হাতে কলমে ট্রেনিং দেখতে মাস্টার, বুঝতে ঘটনাটা। এই সবগুলো লোককে যেভাবে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে সেই আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো অভিজাত, ভদ্রলোক, শিক্ষিত, সজ্জন লোকদেরকেও উনি তাড়িয়ে দিয়েছেন। এবং এই যে আনিসুল ইসলাম মাহমুদ, উনি তো সেও ওয়ান অফ দ্য রিসেস্ট ম্যান, মানে তার লেখাপড়া, এরশাদ জমানাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শেখ হাসিনার জমানাতে তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। তারপরে এই যে ব্যারিস্টার মইনুল ইসলাম যিনি মারা গেলেন, ইত্তেফাকের মালিক, তার বড় ছেলের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের মেয়ের বিয়ে দিয়েছেন। তো তারা তো আসলে এই আনোয়ার মঞ্জু, ব্যারিস্টার মইনুল, আনিসুল ইসলাম মাহমুদ, এরা বাংলাদেশে ভেসে আসেনি। সেই তুলনায় এদের যে সিএস আর এস পর্সা আছে, 500 বছরের তাদের যে পারিবারিক ইতিহাস আছে, সেটা নিয়ে যদি টানাটানি করেন তাহলে জনাব জিএম কাদেরকে খুঁজে পাওয়া যাবে না, একেবারে খুঁজেই পাওয়া যাবে না। এবং এদের এগেনস্টে তিনি যাকে মনোনয়ন দিয়েছেন, সেই শামীম হায়দার পাটোয়ারি, মানে এটা বলার মতো না। এর বাইরে যে মহাসচিব হিসেবে যিনি ছিলেন মুজিবুল হক চুন্নু, এখন মুজিবুল হক চুন্নু সম্ভবত 25 বছর বা 26 বছর বয়সে এরশাদ জামানাতে প্রথম মন্ত্রী হয়েছেন। তিনি বিসিএস পাশ করে তিনি জজ হয়েছিলেন। সেই জজিয়তের চাকরি ছেড়ে দিয়ে তিনি ওই যে মন্ত্রী হয়েছেন 25 বছর বয়স, এখন পর্যন্ত কয়েকদিন আগেও তিনি মন্ত্রী ছিলেন, তাও কি যেন না আইনমন্ত্রী ছিলেন, তারপরে শ্রম কর্মসংস্থান মন্ত্রী ছিলেন। তো এই মানুষ যারা সব জানে, তার স্ত্রী একজন সেক্রেটারি, তো সে তো যেন তেন লোক না। মুজিবুল হক চিহ্ন নিজে বিশেষ কর্মকর্তা, তার স্ত্রী একজন বিশেষ কর্মকর্তা হয়ে একেবারে সচিব পর্যায়ের প্রমোশন নিয়ে এই যাকে বলা হয় শেখ